আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি এসএবিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। ফ্রান্সে অনুষ্ঠিত হল বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার, প্রবাসীদের উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান। এবং স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে খিদমা একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদমা একাডেমির স্বনামধন্য চেয়ারম্যান শাহ মুনিম, সঞ্চালনা করেন সেক্রেটারি জাহাঙ্গীর আলম পাবেল। এ সময় উপস্থিত ছিলেন লেবার মেয়র প্রার্থী ফরহাদ হুসাইন, কাউন্সিলর ওসমান গনি, কাউন্সিলর আখতার আলম, কাউন্সিলর সাবিয়া কামালি, কাউন্সিলর নূর বেগম, কাউন্সিলর ফামি, সাংবাদিক রহমত আলী, শাহ শেরওয়ান কামালি, ইঞ্জিনিয়ার জেইন মিয়া, জয়নাল আবেদিন, নাজমুল হুদা, আব্দুল মুকিত এবং ডাক্তার মোহাম্মদ আলী সহ আরও অনেকে। লন্ডনে পপুলার ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ইস্ট লন্ডনের দেশি লঞ্চ রেস্টুরেন্টে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান কাউন্সিলর হাবিব আলী, সঞ্চালনা করেন মোহাম্মদ ফয়েজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার মঈনুদ্দিন, আজাদ মিয়া, শাইকুল ইসলাম, রিয়াজ রহমান, ফজলুল হক, আবুল কালাম এবং সংগঠনের সদস্য শুভানুধ্যায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পপুলার ট্রাস্ট সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিসের নিকটবর্তী ইস্তা মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতালেব খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্ছ্বাস, সিনিয়র সাংবাদিক মাহবুব হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান শারু। এছাড়া ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, বিএনপি নেতা দেলওয়ার খান, সাংবাদিক আব্দুল মালেক হিমু, সাবেক ছাত্র নেতা তারেক আহমেদ, সমাজসেবক খলিলুর রহমান ও উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুয়েতে 539 বন্দীকে মুক্তি ও দণ্ড মওকুফের ঘোষণা দিয়েছে দেশটির আমির। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল শাবার নির্দেশে দেশটির বিভিন্ন কারাগারে সাজা ভোগরত 539 জন বন্দীর সাজা মওকুফ ও হ্রাস করা হয়েছে। 2026 সালের 21 নভেম্বর আমিরি ডিক্রি অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়। আমিরি ক্ষমার মানদণ্ড পূরণকারী মোট 539 জন বন্দীর মধ্যে কয়েকজনকে অবিলম্বে মুক্তি দেওয়া হচ্ছে এবং বাকিদের কারাদণ্ডের মেয়াদ হ্রাস করা হয়েছে। তবে আমিরি ক্ষমার আওতায় কতজন বাংলাদেশি মুক্তি বা দণ্ড মওকুফ পেয়েছেন তা সরকারি ছুটির কারণে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এস.এম. সাইফুর রহমান জানান, অতি শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। এবার বাংলাদেশের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বাহিনীর সদস্যদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে বলেন, সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় তাদের জনসেবামূলক কাজগুলো অব্যাহত রাখার জন্য তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন। স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান প্রণয় ভার্মা।
তিনি বলেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে। এছাড়াও বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক এবং ভবিষ্যতে স্থানীয় সরকার পর্যায়ে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। Both our countries have a significant emphasis on ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার উন্নয়নে আমরা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চাই। পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি জাইকার মাধ্যমে মেট্রো রেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় রহস্যের জট যেন কিছুতেই খুলছে না। ময়নাতদন্ত, জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর এবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইকরার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার ঘটনায়। শুধু আইডি গায়েব হওয়ায় নয়, ইকরার যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে তার পাঠানো পুরনো মেসেজগুলো সুকৌশলে মুছে ফেলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে তা নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। জুনায়েদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। পৃথিবীতে কেউই আসল রূপ নিয়ে থাকে না। আমরা যখন জীবনে কোনো কিছু হারিয়ে ফেলি, তখন সেই হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে আমরা শোক পালন করি। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা। আমরা বেস্ট ফ্রেন্ড, ও কখনো এগুলা করার কথা না। অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাত খান ইকরার ঘটনায় রহস্যের জট যেন কিছুতেই খুলছে না। ময়নাতদন্ত, জানাজা ও দাফন সম্পূর্ণ হওয়ার পর এবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইকরার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার ঘটনায়। শুধু আইডি গায়েব হওয়াই নয়, ইকরার যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে তার পাঠানো পুরনো মেসেজগুলো সুকৌশলে মুছে ফেলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে তা নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন মামলার তদন্ত অন্যদিকে ঘোরাতে এবং ইকরার করা অভিযোগের সত্যতা আড়াল করতেই কেউ হয়তো সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার উদ্ধার করা হয়। দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। ঘটনার সূত্রপাত হয়েছিল এর আগের রাতে। শুক্রবার দিবাগত রাতে নেপালে শুটিংয়ে থাকা জাহের আলভী ফেসবুকে লিখেন, ভুল করলে মাপ মিলে কিন্তু মুক্তি মেলে না। এর জবাবে স্ত্রী ইকরা লিখেছিলেন, অভিনন্দন, আমার আমিকে মুক্ত করে দিলাম, আবার কাঁদছো কেন? এই স্ট্যাটাস চালাচালির কয়েক ঘন্টা পরই মৃত্যুর পথ বেছে নেন ইকরা। ইকরার মৃত্যুর পরপরই তার বন্ধু নুসরাত জাহান তৃষা ব্যক্তিগত মেসেঞ্জারের কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেন, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ফাঁস হওয়া সেই চ্যাট থেকে জানা যায়, স্বামী জাহের আলভী তার সহ অভিনেত্রী তিথির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সন্তানের মায়া ও সংসারের কথা ভেবে ইকরা বারবার আলভীকে ফেরানোর চেষ্টা করছিলেন, কিন্তু আলভী ও ওই অভিনেত্রীর চরম অবহেলা এবং মানসিক নির্যাতনে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। এই ঘটনায় সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় হাসপাতালে। ইকরার নিথর দেহ মর্গে পড়ে থাকলেও সেখানে জাহের আলভীর পরিবারের কেউ আসেননি। এমনকি ইকরার একমাত্র পুত্র রিজিককেও মায়ের মুখ শেষবারের মতো দেখতে দেওয়া হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে ইকরার আর নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার জানাজা ও দাফন সম্পূর্ণ হয়। এদিকে ইকরার স্বামী অভিযুক্ত জাহের আলভীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। স্ত্রীর মৃত্যুর পর তাকে দেখতে আসেননি আলভী। তাছাড়া দেশে ফিরেও তিনি আত্মগোপনে রয়েছেন বলে শোনা যাচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর একটি বড় মাছের ঘের রয়েছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। 12 দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি ঘেরপাড়ের কর্মচারীদের ডেকে পাঠান। এ সময় কর্মচারী নারায়ণ হালদারকে আলাদা করে একটি ঘরে আটকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে শেখর বসুর বিরুদ্ধে। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। পানি খেতে চাইছি মায়ের পাশে ওটা করলে পানি মারে দিতে। বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরের মালিককে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করায় কর্মচারীকে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে প্রভাবশালী শেখর বসুর বিরুদ্ধে। জেল থেকে বের হয়ে কর্মচারী নারায়ণ হালদারকে ঘরে আটকে রশি দিয়ে বেঁধে মারধর, মাথার চুল কেটে দেয়া এবং পানি চাইলে মুখে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি শেখরে বেতনভুক্ত কাজ করতাম। ধর্মীয় নেওয়ার পর বাড়ি এসে আমার কাজের কর্মচারীগুলো পরে অত্যাচার আরম্ভ করছে। যে কজন ছিল হ্যাঁ তো চলিয়ে গেছে বলতে আমি একা রয়ে গেছি। আমার মারধর করছে। পানি খেতে চাইছি মায়ের পাশে ওটা করলে পানি মারে দিতে, মাথা চুল কাটিয়ে দিতে, গাছ জামা কাটিয়ে দিতে, চোখের লেগে বাঁধিয়ে রাখছে, বান্ধার পর থাকিয়ে দিয়েছে। আমি বাইরে এসেছি, মাদক শেখর খায়। এখন আমি এদের ন্যায্য বিচার চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর কদমবাড়ি গ্রামে একটি বড় মাছের ঘের রয়েছে। এই ঘেরে একাধিক কর্মচারী কাজ করে। গত 9 ফেব্রুয়ারি ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। শেখর বসু 12 দিন জেল খেটে জামিনে বের হয়ে নিজের ঘেরের সকল কর্মচারীকে গত 24 ফেব্রুয়ারি রাত 10:30টায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে নারায়ণ হালদারকে আটকে রেখে বাকি সবাইকে ছেড়ে দেয়। পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে নারায়ণ হালদারকে ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। এ সময় নারায়ণ হালদার অসুস্থ হয়ে পানি খেতে চাইলে অভিযুক্ত শেখর তার মুখে প্রস্রাব করে দেয়। নির্যাতনের ঘটনার পর শেখর বসু তার মাকে ভিডিও কলে দেখালে তার মা নারায়ণ হালদারকে ছেড়ে দিতে বললে মোবাইল, টাকা, টর্চ লাইট রেখে দিয়ে তাকে ছেড়ে দেয় শেখর। গুরুতর আহত অবস্থায় নারায়ণ হালদারকে উদ্ধার করে পরিবারের লোকজন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার বাবা নারায়ণ হালদার তো শেখরের গেরে কাজ করে আজকে 1.5 বছর যাবৎ। শেখরে ডিবি পুলিশে ধরে নিয়ে গেছে মর্তদ সহ। যখন জামিনে ফিরে আসেন, নির্বাচনের আগের ঘটনা এটা, এখানে যে কাজবাজ করতো তারা সবাই তাদেরকে শেখর তাদেরকে দোষারোপ করতো। শেখর ফোন দিয়ে নিছে যে কাকা আমি তো ঘেরে একলা, যে ঘেরে বার একটু আয়ো। যাওয়ার পরে আমার বাবারে নিয়ে সেখানে নিয়ে মনে করো মারছে, করছে, অনেকটা নির্যাতন করছে, মাথার চুল কেটে দিছে। মারার পরে যখন আমার বাবা যখন জল খাইতে চাইতে তখন আমার বাবার মুখের পর করে দিছে। তখন বলে তার মা বলে ভিডিও কলে ছিল যে তার মায়ের দেখাইছে। তারপর যখন বমি করে দিছে তখন বলছে কি যে তার মা ছাইরে দে, আর মারিস নেই করিস না। এখন ন্যায্য বিচার চাই। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাদী মামলা দিলে মামলা নেওয়া হবে। আমি তো এটা জানি না, আপনার কাছে জানলাম। এখন অফিসার পাঠাইছি, যতটুকু আইনগত ভিত্তি আছে ততটুকু আমরা মামলা নিয়ে নেব। আমরা যদি মামলা করতে ইচ্ছুক থাকে কোনো সমস্যা নেই, আমরা মামলা নিয়ে নেব। বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। এন্ট্রি ভিসার মেয়াদ আরও 1 মাস বৃদ্ধি করল কাতার সরকার। 28 ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কাতারে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসায় 1 মাসের সময় বৃদ্ধি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 28 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মঙ্গলবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। কাতার সরকার জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।
তবে 28 ফেব্রুয়ারির আগে যাদের ভিসা সংক্রান্ত কোনো লঙ্ঘন রয়েছে তাদের ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রিয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানে এক প্রীতিময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, ঢাকা মেডিকেল সেন্টারের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিলটি সৌহার্দ্যের এক মিলন মেলায় রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর রেজাউল করিম মিলন। সঞ্চালনা করেন মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রেদওয়ানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, ঢাকা মেডিকেল সেন্টারের জেনারেল ম্যানেজার সৌদি নাগরিক আবদুল্লাহ আল দাউদ। এছাড়াও ছিলেন মেডিকেল ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ আসাদ এবং পাকিস্তানি নাগরিক ডাক্তার ফারুকি। মেডিকেলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, বহুভাষিক শিক্ষায় যুব সমাজের ভূমিকা প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ হাই কমিশন ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধিবেহি ভাষা একাডেমির সহ সভাপতি জুলফা ইব্রাহিম। অনুষ্ঠানে বাংলা ও ধিবেহি ভাষায় কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী রাইভারু পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে। Of 21st February 1952, among them Rafiq, Shafiq, Salam, Barkat, Jabbar and many others whose names remain unknown. আন্তর্জাতিকভাবে মাতৃভাষাকে ধারণ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে। লেবাননে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির দাওরার সিআইটি কলেজে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হাসমত আলী ও কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনসুর আহমেদ শাকি। পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে মাহফিলে কোরআন ও হাদিস ভিত্তিক বক্তব্য রাখেন সংগঠনটির লেবানন শাখার যুগ্ম আহ্বায়ক বনি আমিন ও সদস্য সচিব রনি মল্লিক। মাহফিলে মুসলিম উম্মাহ সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আবুধাবিতে বিএনপি নেতা নূর হোসেন সুমনের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান, আবুধাবির সেন্ট মেরিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন ও আবুধাবি প্রবাসী মোহাম্মদ রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবিস্থ নিজ প্রতিষ্ঠান সেন্ট মেরিন রেস্টুরেন্টে দেশটিতে বসবাসরত নূর হোসেন সুমনের বন্ধুদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর হওয়ায় বাংলাদেশের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর হওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন ব্যাহত হলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এতে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ খাতেও চাপ বাড়বে।
তবে তেলের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। পরিশোধিত জ্বালানি তেল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসায় হরমুজ প্রণালীর নির্ভরতা কম। এছাড়া জ্বালানি তেল আমদানির চুক্তিগুলো সাধারণত 6 মাস মেয়াদী হয়। ফলে আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ নিয়ে আপাতত কোনো সংকট দেখছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বাংলাদেশে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে তেল আসে। এসব রুটে মধ্যপ্রাচ্য সংকটের সরাসরি প্রভাব পড়ার কথা নয়। বর্তমানে দেশে সব ধরনের জ্বালানির মজুদ রয়েছে 20 দিনের বেশি। কয়েকটি জাহাজ খালাসের অপেক্ষায় এবং আরও কিছু পথে রয়েছে। ফলে জ্বালানি তেল সরবরাহে তাৎক্ষণিক বিঘ্নের আশঙ্কা কম। তবে সংশ্লিষ্টরা বলছেন, সংঘাত দীর্ঘ হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল আমদানিতে প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বিকল্প হিসেবে ফুজাইরাহ টার্মিনাল ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে। তবে ঝুঁকিতে রয়েছে গ্যাস খাত। বাংলাদেশের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনা প্রায় পুরো এলএনজি হরমুজ প্রণালী হয়ে আসে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক প্রায় 1700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এর সঙ্গে আমদানি করা এলএনজি থেকে যুক্ত হচ্ছে আরও 800 থেকে 900 মিলিয়ন ঘনফুট। 2018 সাল থেকে G2G ভিত্তিতে কাতার থেকে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। পরে 2020 সালের সেপ্টেম্বরে ওমান থেকেও আমদানি শুরু হয়। বছরে প্রায় 60 লাখ টন এলএনজি আমদানি করা হয়, যার মধ্যে প্রায় 40 লাখ টনই আসে কাতার থেকে। চলতি মাসে অন্তত 9টি এলএনজি কার্গো মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় যেসব কার্গো 15 তারিখের মধ্যে আসার কথা, সেগুলো এরই মধ্যে প্রণালী অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, এই 3টি বড় ঝুঁকি সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ ধরনের সংকট অতীতেও তৈরি হয়েছে। তবে হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। মাসুদ হাসান, বাংলা টিভি। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। ফ্রান্সে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার, প্রবাসীদের উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান। স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এন্ট্রি ভিসার মেয়াদ আরও 1 মাস বৃদ্ধি করল কাতার সরকার, 28 ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।